দাভাই তুমি? তার চোখের আশ্চর্যের রেশ। চোখের গগলস হাতে নিয়ে স্বাভাবিক গলায় শ্রেয়ান শুধায়, কেন? আমি কি এখানে আসতে পারি না? গত 1 বছরের কর্মজীবনে কখনো তো বোনের খুঁজে এখানে আসনি। আজ হঠাৎ কি মনে করে? নাকবুচা মেয়ে একটা, তোর খুঁজে আসতে যাব কেন? প্লেতে নেহমাত নামের একজন আছে, তার কাছে নিয়ে চল। নাকবুচা নামটা শুনেই কটমট দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে শ্রেয়া। মানে কি এটার? নাকটা একটু বুচা টাইপ বলে যত্রতত্র বলে বেরাবে? তবে এটা ভেবে আমার খুশি লাগলো কতদিন পর ভাই তাকে এই নামে ডাকল। প্রথা চলে যাওয়ার পর শ্রেয়ান কেমন একরোখা, গম্ভীর হয়ে গেছিল। প্রয়োজন ছাড়া বাড়তি কথাই মুখ থেকে বেরি করত না। দীর্ঘ শ্বাস ছেড়ে মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে ছোট ছোট চোখে পারিপার্শ্বিক অবস্থা অবলোকন করে নেয় কৌশলে। না, এখানে তেমন কেউ নেই। যে দুয়েক জন আছে তারা নিজেদের কাজে ব্যস্ত। তা দেখেই ধরাম করে শ্রেয়ানের বাহুতে হাতমুঠো করে ঘুষি লাগিয়ে দেয় শ্রেয়া। মুখে বলে, নাক বুচা কাকে বলো? কোন আইডিয়া আছে তোমার বোনকে এই নাক দেখেই জন ভালোবাসার প্রস্তাব দেয় দিনে? শ্রেয়ানের দৃষ্টি সরু অথচ কোন প্রতিক্রিয়া দেখালো না। বরং শ্রেয়ার হাত ধরে সম্মুখে পা বাড়াতে বাড়াতে বলে, নেহমাতের ক্লাসে নিয়ে চল। শ্রেয়া পায়ে পা মেলাতে মেলাতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, নেহমাত? নামটা যেন কোথাও শুনেছি। ও হে, সেদিন ওই বাচ্চা বুড়িটাই তো বলেছিল আমাকে তার ফিফিনের মতো দেখতে। কিন্তু ভালোভাবে ব্যাপারটা জানার আগেই প্রিন্সিপাল সুনয়না সবাইকে অফিসে ডেকে পাঠিয়েছিল। আমিও আর এটা নিয়ে ঘাটাঘাটি করিনি। কিন্তু তোমার তার সাথে কি দরকার? ওকে ড্যাশ ড্যাশ। এই তোমার বসের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? হ্যাঁ, কি ভেবেছেন উনি? তার সাথে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া আমাদের আর কোন কাজ নেই? ম্যানার্সলেস লোক একটা। আফিফ অসহায় মুখে প্রথার সব কথা হজম করে নিল। মিনমিনে গলায় উত্তর দিল, আর একটু অপেক্ষা করুন ম্যাম। বসো, এখনই এসে পড়বে। এখনই এসে পড়বে, এখনই এসে পড়বে বলতে বলতে পুরো আধা ঘন্টা ওয়েস্ট করেছ তুমি। আর একবার যদি শব্দটা মুখ দিয়ে বের করেছ, গলা চেপে দেব তোমার। চেহারায় অত্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে দাঁতে দাঁত নিষ্পেষিত করে বলে প্রথা। পাশেই আদোয়া দাঁড়িয়ে আছে থমথমে, বিষণ্ণ প্রতিমায়। তারা বর্তমানে শ্রেয়ানের কেবিনে অবস্থান করছে। ঠোঁটে আঙুল সেটে চুপসে যায় আফিফ। জানের ভয় সবারই আছে। প্রথা যদি সত্যিই গলা চেপে দেয় তখন তো শ্বাসরোধ হয়ে মারাও যেতে পারে সে। ও মুহূর্তে কে বাঁচাবে তাকে? তার চেয়ে চুপ থাকায় মঙ্গল। ড্যাশ ড্যাশ। তুমি একটা ইছড়ে পাকা মেয়ে, আমি তোমায় সাথে কথা বলবো না। বেঞ্চের মাঝখান থেকে কিছুটা বাদিকে ঘষে গিয়ে মুখ ফুলিয়ে বলল ফিহা। তা দেখে নেহমাত তার দিকে আরো চেপে বসে বলে, তুমি একটা শান্ত আর কুট্টুসি মেয়ে, তাই আমি তোমার সাথেই কথা বলবো। আবার তুমি আমাকে নকল করেছ? সরো এই বেঞ্চ থেকে, তুমি আমার সাথে বসবে না। আমি তোমার সাথেই বসবো আর ফ্রেন্ডশিপও করব। একদম না। আমি এই বেঞ্চেই বসবো না। বলে ফিহা ব্যাগ নিয়ে পেছনের বেঞ্চে চলে যায়। তার পিছু নেহমাতও গিয়ে দাঁত কেলিয়ে বলে, তুমি সেখানে যাবে, আমিও সেখানেই যাব। ফুঁসে উঠে ফিহা। কঠোর দৃষ্টিতে তাকায় নেহমাতের পানে। সে কিছুতেই এই ইছড়ে পাকা মেয়ের সাথে বসতে চায় না। অবশ্য নেহমাত ও আগ্রহ দেখাতো না যদি ফিহা তাকে দেখা মাত্র বলে না উঠতে, তুমি এই বেঞ্চে একদম বসবে না। নেহমাত মাত্রই রাউনাফ আঙ্কেলকে বিদায় দিয়ে ক্লাসে ঢুকেছিল। ফিহা তখন বসেছিল দ্বিতীয় বেঞ্চে। সেই বেঞ্চ ক্রস করে যাওয়ার পথেই শুনতে পেল ফিহার কথা। নেহমাতের আবার নিষেধে আসক্তি বেশি, তাছাড়া মানুষকে রাগিয়ে দিতে তার ভালোই লাগে। ফিহাকে তার পাশে বসতে নিষেধ করতে দেখে বাঁকা হেসে, আমি তো আজ এখানেই বসব। বলে বসে গেল তার পাশে। সেই থেকে দুজন দুষ্টু মিষ্টি তর্ক করছে আর বেঞ্চ পাল্টাচ্ছে। ভাইকে নিয়ে শ্রেয়া তাদের ক্লাসে ঢুকে। একাধিক বাচ্চাদের মাঝে শ্রেয়ানের চোখ জোড়া কাঙ্ক্ষিতজনকে খুঁজে বেড়াচ্ছে। অস্থির, আকুল দৃষ্টি পুরো কক্ষ অবলোকনের মাঝে শেষ বেঞ্চের দিকে নজর যায়। প্রশস্ত হয়ে আসে তার নেত্র। বিস্তীর্ণ হয়ে আসে ঠোঁট। প্রশান্তি, আনন্দরা হৃদয়ের কুল যেন গ্রাস করছে তার। এত সুখানুভূতি হচ্ছে কেন তাকে দেখে? তার রক্ত বলে, কাকাই তুমি।
শ্রেয়ানকে দেখে প্রফুল্ল চিত্তে বলে উঠে ফিহা। অমায়িক হাসল শ্রেয়ান। ফিহার মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে নেহমাতের দিকে তাকায় তৃষ্ণার্ত চোখে। শ্রেয়াও চেয়ে রয় তার দিকে। কে এ? যার জন্য তার ভাই অফিসের মিটিং ওয়েটিংয়ে রেখে দেখা করতে এসেছে? তখনও জানতে চাইলেও জবাব দেয়নি শ্রেয়ান। বড় বড় দুজন মানুষের আখি যুগল তার দিকে নিবন্ধ দেখে গালে হাত রেখে চোখ ছোট ছোট করে গভীর নয়নে তাকায় নেহমাত। ফিফিন জানো এই ইছড়ে পাকা মেয়েটা আমাকে খুব জ্বালাচ্ছে। আশপাশ একবার চোখ ঘুরিয়ে নেহমাতের দিকে তন্দিহান দৃষ্টিতে তাকাতেই সে বলে উঠল, এখানে কোন স্বজনপ্রীতি চলবে না। হা করে চোখ পাকিয়ে তাকিয়ে রয় শ্রেয়া। অবাকের রেশ ধরে রেখে পাশে তাকায়। যদিও নেহমাতের কথায় শ্রেয়ানের নিজেরও তার মতোই অবস্থা, তবে তা মুখে ফুটিয়ে না তুলে স্বাভাবিকভাবে তাকালো নেহমাতের দিকে। আপাতত তার চাওয়া নেহমাতের সাথে ফ্রেন্ডশিপ করা, কিন্তু কিভাবে কি শুরু করবে বুঝতে পারছে না। সে কখনো বাচ্চাদের সাথে তেমন একটা মিশেনি। ফাইজা, ফিহার সাথে যা হয় তাই। স্বজনপ্রীতি মতলব? থমথমে গলায় জানতে চাইল শ্রেয়া। নেহমাত বিজ্ঞদের মতো উত্তর দেয়, আপনাকে যেহেতু কুট্টুসি মেয়ে ফিফিন ডেকেই বিচার দিয়েছে তার মানে ও আপনার পরিচিত। এখন যদি আপনি ওর হয়ে বিচার করেন, তাকে বলা হবে স্বজনপ্রীতি। ইজ দ্যাট ক্লিয়ার? দুদিকে মাথা দুলিয়ে ছোট স্বরে ক্লিয়ার শব্দটা উচ্চারণ করে অদৃশ্যে তাকিয়ে রয় শ্রেয়া। কেন জানি ফিহার মতো তারও একবার ডাকতে ইচ্ছে করছে ইছড়ে পাকা মেয়ে বলে। শ্রেয়ান চোখের ইশারায় কি যেন বুঝিয়ে দিচ্ছে। ক্ষণকাল পর তা আয়ত্ত করতে সক্ষম হয়ে মাথা দুলিয়ে সায় দেয়। নেহমাতকে উদ্দেশ্যে করে বলে, নেহমাত, উনি হচ্ছে ফিহা, কি যেন বললে, কুট্টুসি মেয়ে? তার কাকাই। শ্রেয়ান অস্থির গলায় বলে, এখন তো ক্লাস নেই, চলো আমরা ক্যান্টিনে গিয়ে পরিচিত হই। জহুরি দৃষ্টিতে শ্রেয়ানের উপর নিচ পর্যবেক্ষণ করে নেহমাত হাত ঝাঁকিয়ে শুধায়, ও হ্যালো মিস্টার। অপরিচিত কারো সাথে যাওয়া ব্যাড ম্যানার্স। এত বড় হয়েও তুমি সেটা জানো না? নাকি শুধু গায়ে পিঠেই বড় হয়েছ? শ্রেয়ানের চোখে অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছে। অধর কোণে কোমল হাসি। বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা আর তীব্র আবেগ খেলা করছে তার। মনে হচ্ছে যেন বুকটা ভালোবাসায়, সুখানুভূতি আর বিস্ময় ফেটে যাবে এখনই। সে চিত্তাকর্ষক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার প্রতিটি বাক্য যেন মন্ত্রের ন্যায় কর্ণে বিঁধছে। আফসোস হচ্ছে, আরও আগে যদি তার দেখা পেত, তাকে ছুতে পারত, তাকে যদি বক্ষে জড়িয়ে রাখতে পারত। অন্যদিকে শ্রেয়া এখনো ঘুরে আছে নেহমাতের কথায়। কোন বাচ্চা যে এতটাও পণ্ডিত হতে পারে তার জানা ছিল না পূর্বে। হতবুদ্ধি হয়ে কিঞ্চিত শ্রেয়ানের দিকে হেলে বলে, দা ভাই, কার সাথে দেখা করতে এসেছ তুমি? এ তো সাক্ষাৎ ধানি অঙ্কা। তোর মনে হচ্ছে না, ও কোথাও না কোথাও আমার কত দেখতে? হঠাৎ এ কথা বলছো যে? পূর্ণ দৃষ্টিতে চেয়ে জানতে চাইল শ্রেয়া। শ্রেয়ান বিনিময়ে চোখের ইশারায় তাকে চুপ করতে বলল। মাথা কাত করে সম্মতি দিয়ে শ্রেয়া দুপা সরে আসে। গলা ঝেড়ে পরিষ্কার করে নেয় শ্রেয়ান। নেহমাতের পাশে বেঞ্চে বসতে বসতে বলে, অপরিচিত কোথায়? মিস তো বলেছে আমি তোমার ফ্রেন্ড ফিহার কাকাই। কিন্তু ও তো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। কে বলেছে করতে চায় না? অবশ্যই করবে। পরপরই ফিহার উদ্দেশ্য বলে, কি করবে না ফিহা নেহমাতের সাথে ফ্রেন্ডশিপ? গাল ফুলিয়ে বসেছিল ফিহা। কাকাই এর কথায় ছোট ফিহাও বুঝতে পারছে তাকে ফ্রেন্ডশিপে হ্যাঁ বোধক শব্দ ব্যবহার করতে ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিত পেয়ে স্বস্তি পেল বোধ হয় ফিহা। হাসল মন খুলে। যার অর্থ সে করবে ফ্রেন্ডশিপ। ড্যাশ ড্যাশ। বুকের ভেতর একটা অদ্ভুত ধুকপুকানি হচ্ছে আনন্দে, বিস্ময় আর উত্তেজনায়। শ্রেয়ানের মনে হচ্ছে যেন নিজের হৃদয়ের এক টুকরো সামনে বসে আছে তার। যে দু পায়ে হাঁটছে, হাত নাড়িয়ে মুখের অবয়ব বিভিন্ন ভঙ্গিতে করে কথা বলছে। আর শ্রেয়ান একদৃষ্টিতে তার মুখশ্রীতে তাকিয়ে আছে। বুকের ভেতর এক গভীর ভালোবাসার ঢেউ খেলে যাচ্ছে, যা এতটাই শক্তিশালী যে চোখে জল আসতে চাইছে বারংবার। বাবা হওয়ার অনুভূতি সত্যিই ভয়ঙ্কর। এই অনুভূতি একদিকে যেমন কোমল, তেমনই শক্তিশালী। এই মুহূর্তে একজন বাবা হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে শ্রেয়ান, এই ছোট্ট প্রাণটা আমার, আমি তাকে আর হারাতে দেব না।
খুব শীঘ্রই নিজের কাছে নিয়ে আসব সব ভুল বোঝাবুঝি মিটিয়ে। তবে তার আগে ও যে কে খুঁজে বের করতে হবে। মৃ তত্ত্ব দিতে হবে নির্ম ম আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকব? প্রশ্নবিদ্ধ চাহনিতে জানতে চাইল নেহমাত। ঘোর কাটে শ্রেয়ানের। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে সম্মুখে। তারা এখন ক্যান্টিনের একটি গোল টেবিলে বসে আছে। সাথে ফিহাকেও এনেছে। শ্রেয়া ক্লাস টিচারকে বলে কয় দুজনকে শ্রেয়ানের সাথে আসতে দেয়ার অনুমতি নিয়েছে। তোমার যা ইচ্ছে। গালে হাত দিয়ে উমম আন্ডারস্কোর শব্দ করে কি যেন ভাবে নেহমাত। বলে, আমরা তো এখন ফ্রেন্ড, তাই আঙ্কেল ডাকা যাবে না। তাহলে কি ডাকবো? উমম নাম ধরেই ডাকবো। এবার বলো তোমার নাম কি? ঠোঁটে ঠোঁট চেপে হতাশার দৃষ্টিতে তাকায় শ্রেয়ান। বাহ, বাবাকে মেয়ে নাম ধরে ডাকবে। ব্যাপারটা খুব ভালো। কিন্তু আগে জানতে নেহমাত তার বাবার নাম জানে কিনা। প্রথাকে তো বলেই দিয়েছে যতদিন না সে জানাবে ততদিন শ্রেয়ান কিছুই বলবে না মেয়েকে। কৌশলে শ্রেয়ান বলল, তুমি কি শ্রেয়ান নামটা কখনো শুনেছ? চোখ বন্ধ করে মস্তিষ্কে বিচরণ করল নেহমাত। মনে করার চেষ্টা করে শ্রেয়ান নামটা পূর্বে কখনো শুনেছে কিনা। বিচরণ শেষে চোখ মেলে বলে, না তো। এই নামটা কখনো শুনিনি। এটা কার নাম? তোমার? মুখটা কিঞ্চিত মলিন হয়ে আসে শ্রেয়ানের। খানিকটা অভিমান ভার করল প্রথার জন্য। বাবাকে না হয় পরিচয় করিয়ে দিতে বিবেকে বেঁধেছিল, কিন্তু নামটাও তো অন্তত জানাতে পারত। পরপরই আবার মনকে শুধরে দেয়, হয়তো প্রথা যা করেছে ভালোই করেছে। তার জায়গায় যে কেউ থাকলে নিশ্চয়ই এটাই করত। ফুস করে শ্বাস ফেলে বলে, হু, আমার নাম শ্রেয়ান। শ্রেয়ান জাওয়ান। ওয়াও, কিউট নেম। আজ থেকে তোমায় এই নামেই ডাকব। ওকে, কিউট আম্মাজান। খিলখিল করে হেসে উঠল ফিহা। আম্মাজান নামটা তার কাছে অদ্ভুত লেগেছে। তোমাকে কাকাই আম্মাজান ডেকেছে। তুমিও তো আমার আম্মাজান। ফিহার গাল টিপে দিয়ে বলে শ্রেয়ান। তখনই 12 বারের মতো শ্রেয়ানের ফোন ভাইব্রেশন দিয়ে উঠে। অনীহা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে ফোন কানে ধরে, টেবিল ছেড়ে কিছুটা দূরে সরে আসে। রুক্ষ কণ্ঠে হিসহিসিয়ে বলে, আফিফের বাচ্চা, বারবার কল কেটে দেয়ার পরও কল করার অনুমতি কে দিয়েছে? আমি? সরি বর্ষ। কিন্তু ম্যাম তো চরম লেভেলের খেপেছেন। এইটুকুর জন্য আমাকে বিরক্ত করছিলে? আর কতক্ষণের জন্য কিছু একটা বলে ম্যানেজ করে নাও। ওপাশ থেকে আফিফের গলার স্বর আসলো না, বরং একটা তীব্র আক্রোশ মিশ্রিত কণ্ঠ ভেসে এলো, এই যে মিস্টার শ্রেয়ান জাওয়ান। কি ভাবেন নিজেকে? প্রাইম মিনিস্টার নাকি প্রেসিডেন্ট? কপাল কুঁচকে কান থেকে ফোন সরিয়ে সামনে এনে ফের কানে তুলে শ্রেয়ান, আজব। আমি কেন নিজেকে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট ভাবতে যাব? তাহলে আমাদের কি মনে করেন? মিটিং সময় পেরিয়েছে 1 ঘন্টা আগে। অথচ আপনি এখানেও অনুপস্থিত। আমি? হ্যাঁ আপনি। আমি? দাঁতে দাঁত নিষ্পেষিত করে রক্তচক্ষু নিয়ে আফিফের দিকে চাইল প্রথা। এখন শ্রেয়ান বদলে এর মাথায় ফোনটা আছাড় মেরে ভাঙতে ইচ্ছে করছে। দাঁতে দাঁত চেপে যতটা টেনে টেনে ব্যঙ্গ করা যায় ঠিক তেমন করেই বলল, জি আপনি কোথায় অবস্থান করছেন, অনুগ্রহ করে বলা যাবে কি? যদিও সেটা আপনার ব্যক্তিগত। সত্যিটা বলতে চেয়েও থেমে যায় শ্রেয়ান। না, মেয়ের মনে জায়গা না নেয়া অবধি মাকে কিছুই বলা যাবে না। দেখা গেল মেয়েকে হারানোর ভয় আবারও কোথাও গায়ের হয়ে গেল। শ্রেয়ান একবার হারিয়েছে তাদের। দ্বিতীয়বার পেয়েও হারালে নিঃস্ব হয়ে যাবে সে। বেঁচে থাকার কোন কারণই অবশিষ্ট থাকবে না। আমি একজনকে রক্তদান করতে এসেছি। ইমার্জেন্সি। রক্তদান বড় হৃদয়বানের কাজ। তুমি যদি চাও আমি এখনই সব ছেড়ে ছুড়ে মিটিং অ্যাটেন্ড করতে পারি। কি বলো, আসবো? মুহূর্তেই বুঝি নেতিয়ে এলো প্রথার রাগত মুখখানি। জিহ্বা দ্বারা ওষ্ঠ ভিজিয়ে একবার আদোয়া পরপর আফিফের দিকে তাকায়। গলা খাকারি দিয়ে বলে, ঠিক আছে, দায়িত্ব শেষ করেই আসুন। অপেক্ষা করছি আমরা। কথা শেষে অদৃশ্যে তাকিয়ে আফিফের মুখের উপর ফোন তুলে ধরে। অবাক না হয়ে পারে না বেচারা। একটু আগের জ্বলন্ত অগ্নিশিখা মুহূর্তেই কিভাবে নিভে গেল? ওপাশ থেকে কি এমন বাণী শোনালো তার বর্ষ? সরি প্রাণ। একটু মিথ্যা বলতে হলো। ফোন স্ক্রিনে তাকিয়ে কথাটি বলে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকায় শ্রেয়ান।
ফিহা নেহমাত দুজন নিজেদের মধ্যে কি যেন আলাপ করছে। আনমনেই ঠোঁটর কোণে হাসির রেখা খেলে যায় তার। ড্যাশ ড্যাশ। সময় এখন দুপুর 2:45। রোদ্দুরের তেজেই সময় একটু বেশিই থাকে। স্কুল থেকে ফিরছে নেহমাত। এসির মধ্যেও ঘামছে যেন। তাকে নিতে গিয়েছিল রাওনাফ। নিউ ইয়র্কে থাকাকালীন এখানের স্কুলে ভর্তির সব ব্যবস্থাই করে ফেলেছিল অনলাইনের মাধ্যমে। আর এসবে নিঃস্বার্থভাবে পাশে থেকেছে রাওনাফ। নেহমাতকে সেই প্রথম দিন থেকে স্কুলে নিয়ে যাওয়া আসা সবটা সেই করেছে। শুধু আজ নয়, বিগত 5 বছর যাবৎ সাহস জুগিয়েছে প্রথাকে। সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে জুগিয়েছে প্রেরণা। প্রথা কৃতজ্ঞ তার প্রতি। চরম কৃতজ্ঞ। মাম্মি, মাম্মি, মাম্মি। বাড়িতে পা রাখতেই অস্থির চিত্তে চেঁচাতে লাগে নেহমাত। মাত্রই ফিরেছে প্রথা। গোসল সেরে সবে বেরিয়েছে বাথরুম ছেড়ে। হলুদ বেগুনি মিশেলে 3 পিস পরিধানে। দেখছিল আয়নায়, পরখ করছিল নিজেকে সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় লাগছে কিনা। এরই মধ্যে নেহমাতের ডাক শুনে ঠোঁটে হাসি ফুটে উঠল তার। রাওনাফ ফোনে জানিয়েছিল তারা আসছে। দুতলা থেকে নিচে ড্রয়িং রুমে এসে দেখে নেহমাত কোমরে দুহাত চেপে দাঁড়িয়ে আছে প্রথার অপেক্ষায়। প্রথা হাসি মুখে এগিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় সারা মুখে। মেয়েও মাকে আদর ফিরিয়ে দেয় নিঃশব্দে। ড্রয়িং রুম থেকে প্রতাপ চৌধুরী আর রাওনাফ চোখ জুড়িয়ে দৃশ্যটা দেখে স্বস্তির প্রলম্বিত শ্বাস ফেলে। কেমন কেটেছে আজকে? অনেক সুন্দর অ্যান্ড স্পেশাল। স্পেশাল? হুম। কারণ আজ আমি ফ্রেন্ডশিপ করেছি একজনের সাথে, যে আমায় এত্তগুলা ভালোবাসা দিয়েছে। ওলে বাব্বা! কে সে? রাউধাফ বলল। নেহমাত তড়িৎ মাথা নেড়ে জবাব দেয়, উহুম, এখন বলা যাবে না, সিক্রেট। ও ও ও ও। আমি তো বলেই গিয়েছিলাম আমাদের নিহাত বেবির অনেক সিক্রেট থাকে। বিনিময়ে নেহমাত দুচোখ বুজে নিজস্ব ভঙ্গিতে হাসি দিল। চলো তোমায় চেঞ্জ করিয়ে দিই। প্রথা মেয়ের ফের চুমু দিয়ে সিঁড়ির দিকে এগুতেই পেছনে থেকে রাওনাফ বলে উঠে, প্রথা তোমাকে একটা কথা বলার ছিল। ওকে ফ্রেশ করিয়ে একবার এদিকে এসো। ক্ষণকাল চেয়ে থেকে স্মিত হাসল প্রথা, বলল, আসছি। তুমি বাবার পাশে বসো। প্রথা নেহমাতের সাথে টুকটাক কথা আদান প্রদান করতে করতে কক্ষের দিকে এগিয়ে যায়, তার মস্তিষ্কে হানা দিচ্ছে রাওনাফের শেষ কথাগুলো। কি বলবে সে? চলবে ইনশা আল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।